सागर में पड़ा कल मध्य आगे শ্বেত পাথরের নন্দী মহারাজ, সামনে কুর্ম অবতার। এটি গুজরাটের একটি শিব মন্দির। নর্মদে হর। 7 তারিখ মধ্যরাত্রিতে স্টিমারে চড়েছিলাম। চড়ে শেষ রাত্রের দিকে, মনে করুন 3টের কাছাকাছি মিঠিতলাইতে আমরা নেমেছিলাম। তো আলোয় ঝলমল করছে সেই গুজরাট। সেই গুজরাটের সেই আলো ঝলমল পথে সমুদ্রের কিনারা থেকে ভিতরের দিকে আস্তে আস্তে ঢুকছি। তো ঢুকে প্রথমে পড়লো বাঁদিকে একটা বিরাট চত্বর। সেখানটা ছাউনি করা আছে, পরিক্রমাকারীরা সেখানটা থাকতে পারে। তা প্রথমে চিন্তা করলাম যে এখানে রাতটা কাটিয়ে সকালবেলা চলে যাব, কারণ কোথায় আশ্রম কোথায় কি জানা নেই। তো আমরা সাথে ছিলাম তখন 3 জন একসঙ্গে জুটেছিলাম। তার মধ্যে গতদিন যে গোয়ালিনাথ আশ্রমে যে সাধু বাবার সাথে ছিল, সেই সাধু বাবা আর মহারাষ্ট্রের একটি যুবক ছেলে, এই মহারাষ্ট্র না, মধ্যপ্রদেশের একটি যুবক ছেলে। তো 3 জনে পরামর্শ করলাম। তো সঙ্গীত যে সাধু বাবা, তিনি বললেন যে আমি রাস্তা চিনি, আশ্রমের রাস্তা, যাজ্ঞেশ্বর আশ্রম। তো যাজ্ঞেশ্বর আশ্রমটা কাছে আছে, তা চলুন যাই। তো তার কথা শুনে আবার একটা চিন্তা করলাম যে এখানে যদি শুয়ে থাকি তো রাত্রেবেলায় খোলা জায়গায় মশা উৎপাত করবে, গরমে তো কম্বল গায়ে দেওয়া যাবে না, তো মশা খুব কামড়াবে, তো যাই আশ্রমে যাই। তো খালি পায়ে, আমার তো পায়ে জুতো নেই, আর সে ভীষণ ফুটছে পায়ের তলায়, সেই পাথরকুচির টুকরো সব রাস্তায় ছড়ানো, তার উপর দিয়ে চলতেই পারছি না, যে কি দুর্ভোগ। গোটা রাস্তাটা ওইরকম সব পাথরকুচি বিছানো। হ্যাঁ, তো সেই অন্ধকারের মধ্যে যাচ্ছি। তো আসলে এই সাধু বাবা
এক অদ্ভুত চরিত্র। নিজে রাস্তাঘাট ভালো চেনে না, পরিক্রমাকারী হিসাবে সে আগে পরিক্রমা করেছে, কিন্তু মন দিয়ে তো করেনি। হ্যাঁ, ওই যেমন হয় অগোছালো টাইপের, রাস্তা তো একদমই চেনে না। মানে আমি চিনতে পারছি না, কি করব। হাঁটতে হাঁটতে বহু দূর চলে গেলাম, গিয়ে শেষ পর্যন্ত বিরক্ত হয়ে প্রথমে একটা মন্দির চত্বরে উঠে বসে থাকলাম, যে এখানেই কাটিয়ে দিই। তার রাস্তায় সব কুকুর ডাকতে ডাকতে লাগলো। ভাবলাম যদি কেউ এসে চোর বলে ধরে ঠ্যাঙানি দেয় তা মুশকিল। তো যাই হোক, তারপর সেখান থেকে স্থির করলাম যে না, এখানে তো জল বাথরুম কিছু নেই, সকালে কোথায় প্রাতঃকৃত্যে যাব, খানিকক্ষণ বাদেই তো উঠে প্রাতঃকৃত্য করার সময় হয়ে যায়। তো সেখান থেকে আবার সিদ্ধান্ত নিয়ে আরেকটুখানি ওই জায়গাটাতে ঘুর চক্কর খাটতে লাগলাম। যতদূর শুনেছি যে ওখানেই আছে জাগেশ্বর ধাম। তো সেখান থেকে আরেকটা মন্দিরে পৌঁছে গেলাম। সে মন্দিরটায় বেশ পাঁচিল টাচিল দেওয়া, সেখানে থাকা যায়, কিন্তু সেখানেও জলের অসুবিধা, বাথরুমের অসুবিধা। তো সেখানটাতেও অনেক চিন্তা ভাবনা করে খানিকক্ষণ বেঞ্চে শুয়ে থাকার পরে আর সেই সাধু বাবা নানান কথা বলতে লাগলো, নানা অজুহাত দিতে থাকলো। বলে আমি তো নিয়ে আসলাম, কিন্তু আমি কি করে বলবো, আমি তো জায়গাটা চিনতে পারছি না। তারপরে আবার ওখানে বসে থাকতে থাকতে একজনের সঙ্গে দেখা হলো, গাড়িতে করে যাচ্ছিল, তখন রাত 4টে বেজে গেছে। সে বললো, বাবা জাগেশ্বর ধাম এই রাস্তা দিয়ে যাওয়া যাবে? তো তোমরা তো অনেকটা দূর চলে এসছো, অনেকটা দূর যেতে হবে। তারপরে আবার উঠলাম। হ্যাঁ, উঠে তারপরে অনেকটা পিছিয়ে গিয়ে এইবার এই সাধু বাবা বারবার বলতে লাগলো, এইবার এই পথে চলো, এইবার চিনতে পারছি, হ্যাঁ না তেনা। তো সেটাও ভুল পথ। তো শেষ পর্যন্ত সেই সাধু বাবার কোনো কথা আমরা শুনলাম না। সেই মধ্যপ্রদেশের ছেলেটি আর আমি সেই মানুষটির বলা পথ অনুযায়ী এগিয়ে যেতে থাকলাম। তারপরে এগুতে এগুতে সেই বিরাট সেই জাগেশ্বর ধাম আশ্রম, সেখানে পৌঁছে গেলাম। তা ততক্ষণ সেই গিট্টি পাথরের উপর দিয়ে চলতে চলতে আমার পা বেশ ক্ষতবিক্ষত হয়ে গেছে বলা যায়। তারপরে কোনো রকমে হাত পা ধুয়ে, গোটা আশ্রম তখন ঘুমিয়ে আছে, কোথায় পরিক্রমাকারীদের থাকার জায়গা সেটুকু বোঝা যাচ্ছে না। তা অন্ধকারে অন্ধকারে দেখলাম সারি সারি ঘর, একটা ঘর খোলা, সে ঘরটায় কেউ নেই। দেখে সেই ঘরটার মধ্যে পাখা চালিয়ে 3জন ঘুমিয়ে পড়লাম। তো মশা খুব, কিন্তু পাখা পুরোদমে চালিয়ে কম্বল মুড়ি দিয়ে দিলাম, যাতে মশা আর যাতে উৎপাত না করতে পারে। দিয়ে অঘরে ঘুমাতে থাকলাম। তখন যখন ঘুমাচ্ছি তখন ওই 4:45 বেজে গেছে প্রায়। তারপরে মরার মতো ঘুম, হ্যাঁ, রাত্রি জাগার ক্লান্তি, আর যেন শুয়ে ঘুমাচ্ছি তখনও যেন সেই সমুদ্রের দোলা, হ্যাঁ, মাথার মধ্যে লেগে আছে। ঘুম কি আর অত সহজে আসে? আচ্ছা, তারপরে ওই ঘরটাতে আমরা প্রায় 8টা, সাড়ে 8টা অবধি ঘুমিয়েছিলাম। আর ঘুমিয়ে টুমিয়ে উঠে তারপরে স্নান করলাম। স্নান, পূজা, বাথরুম সব সেরে টেরে ধীরে সুস্থে আশ্রমেই জলখাবার গ্রহণ করলাম। এইবার সেই আশ্রমের যে সাধু বাবা, মন্দিরটি খুব সুন্দর, নর্মদা মাতা মন্দির। তো আশ্রমে এক সাধু বাবা ছিল, তাকে জিজ্ঞেস করলাম যে বাবা, এখানে একটা পঞ্চকোশী পরিক্রমা করার রীতি আছে, ভূতেশ্বর বা ভূতনাথ মহাদেব দর্শন হয়, সমুদ্রের কাছ দিয়ে যেতে হয়। তা তিনি এক কথায় আমাকে উড়িয়ে দিলেন, বললেন, না বাবা, তুমি একটা পরিক্রমা করতে এসছো, আবার ওটা যাবে কেন, ওটা পরিক্রমার নিয়মের মধ্যে নাই। হ্যাঁ, পরে আর একবার আসবে তখন যাবে। তো পরে বুঝেছিলাম আমি কথাটা, ওনার কথা শুনে ভুল করেছিলাম। পঞ্চকোশী পরিক্রমাটা ওখানে করে নিলে সেই ভূতনাথ মন্দির বা একটা নতুন ধরনের সে প্রাচীন
পথ, আরেকটা পরিক্রমার পথ, সেটাও দর্শন হয়ে যেত। যাই হোক, সেটা ভাগ্যে নেই। তো যাক, সাধু বাবার কথা মেনে নিলাম তখন, আসলে ক্লান্তিতে মেনে নিয়েছিলাম। তারপরে ওই আশ্রম থেকে জাগেশ্বর ধাম, সেখানে বেশিরভাগ আসছে সব বাহনে পরিক্রমাকারীরা। তারা সব তাদের মতো খাওয়া দাওয়া, স্নান, ভান্ডারা ইত্যাদি করছে। আর সাধু বাবার বেশি নজর হচ্ছে ওই যারা বাহনে পরিক্রমা করছে তাদের দিকে। তো গুজরাটের মধ্যে এই এক সমস্যা, প্রচুর লোক, তার ধনবান ব্যক্তি, তারা সব বাহনে পরিক্রমা করে। হ্যাঁ, আর এইসব আশ্রমগুলো, বড় বড় আশ্রমগুলো এই বাহন পরিক্রমা করেন, তাতে একটা বিরাট পরিমাণ টাকা সে বাস যাত্রীদের কাছ থেকে আশ্রম পায়। হ্যাঁ, তাদের থাকা, খাওয়া, জলের ব্যবস্থা, বাথরুম ইত্যাদি ব্যবস্থা করে দেয়। তার বিনিময়ে বেশ ভালো একটা টাকা তারা পায়। যাই হোক, ওখান থেকে এগিয়ে চললাম পথে, প্রায় 11টা, সাড়ে 11টা নাগাদ। এবার প্রথম কর্তব্য আজকের একটা চপ্পল বা জুতো কেনা। আচ্ছা, তো আজকে একাদশী, আর এখানকার দোকানপাটগুলো অনেক দেরিতে খোলে। তো হাইওয়ে দিয়ে অনেকটা পথ যেতে হয়। এখানে কিন্তু অনেকগুলো তীর্থক্ষেত্র কাছে কাছে ছিল, তার মধ্যে একটি হচ্ছে বৃষখাত। তো সেখানটা থেকে আমরা অনেকটা দূরে চলে এসেছি। এই রাত্রিবেলা ঘুরপাক খেয়েছি অন্ধকারের মধ্যে, পথ খুঁজে না পেয়ে। তো যার ফলে এই বৃষখাত, তারপরে আরও কয়েকটা ছোটোখাটো স্থান কিন্তু আমরা দর্শন করার হয়ে ওঠেনি। তো এগিয়ে চললাম। আজকে আবার একাদশীর দিন। তো পরিক্রমাকারীরা কিন্তু একাদশী ব্রতটা সকলে পালন করে। মানে যেদিন বহু দীর্ঘ পথ চলতে হয়, বা যে শারীরিকভাবে অক্ষম, যেমন আমার ডায়াবেটিসের সমস্যা, খুব বেশিক্ষণ খালি পেটে থাকা বা পথ চলা মুশকিল। তো তাও আমি প্রথম দিকে 5টি একাদশী পালন করেছিলাম বা করতে বাধ্য হয়েছিলাম। যাই হোক, আজও একাদশী, আজও কিন্তু ব্রত পালন মা করিয়ে নিলেন। কিভাবে সেটাও বলছি। তো এগিয়ে যেতে যেতে জাগেশ্বর ধাম থেকে এগিয়ে গিয়ে কৃষ্ণপুর গ্রাম। তো এই কৃষ্ণপুর গ্রামে একটা ছোটোখাটো জুতোর দোকান ছিল। জুতোর দোকান মানে বিভিন্ন রকমের জিনিসপত্র আছে, মুদিখানার দোকান, ওদের ওখানে বলে কিরানা দোকান। সেই কিরানা দোকানে জুতো চপ্পল ছিল। তো সেখান থেকে এই হাওয়াই চটি কিনলাম। হাওয়াই চটি ছাড়া কোনো ভালো কিছু সেখানে নেই। তা ঠিক আছে, তাই সই। তো হাওয়াই চটিটা একটু ভারী, পায়ে একটু বেঢপ লাগতে লাগলো, ফট 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 শব্দ। আর তাও কি, পায়ের তলায় পাথর ঢোকাটা বন্ধ হয়ে গেল। এইবার ওইখানে আরও একটু এগিয়ে গিয়ে আশ্রমটির নাম ছিল কৃষ্ণানন্দ আশ্রম। সেখানে ভগরের খিচুড়ি, ভগর মানে হচ্ছে শ্যামা চালের খিচুড়ি। তো ভগরের খিচুড়ি, তারপরে সাবুদানা ভাজা, বাদাম ভাজা ইত্যাদি, এগুলো এখানে ব্যবহার করা হয় একাদশীর ফলাহার। আর এর সঙ্গে ফল টলও অনেক সময় পাওয়া যায় না। তা আজকের দুপুরে ভগরের খিচুড়ি খেলাম। তারপরে চলছি ধীরে ধীরে চলছি, পা তো ক্লান্ত, রাত্রে ভালো ঘুম হয়নি, আর পায়ের ক্ষতর জন্য অসুবিধা হচ্ছে। তো দুপুরে একটা ঝুপড়ি মতো জায়গা পেলাম, মানে ওই পরিক্রমাকারীদের থাকার আস্তানা মতো। হ্যাঁ, তো সেখানে সেই ঝুপড়ি ঘরটাতে বিশ্রাম নিলাম একটু শুয়ে। তারপরে আর একটু এগিয়ে, এই রাস্তাগুলো কিন্তু একটু নির্জন জায়গা, চওড়া চওড়া রাস্তা, কিন্তু জনশূন্য, খুব একটা লোকজন নেই। আর এই রাস্তাগুলো সব নির্মীয়মান। তারপরে ওখানে একটা ঘুরপাক খেয়ে একটা জায়গায় গেলাম, জায়গাটার নাম হচ্ছে সিংহনাথ মহাদেব মন্দির। তো এই সিংহনাথ মন্দিরে একটু বেলায় পৌঁছে গেলাম। সেখানে
শিবলিঙ্গ আছে। হ্যাঁ, আর তো সিংনাথ কী করে এসছে এই জিনিসটা বুঝতে পারলাম না। তো সে ছবিগুলো তো নেই। তো এখানে আশ্রমটাতে ক্লান্তি লাগলো বেশ, আর ভাবলাম যে এখানেই থেকে যাই। তো সেই করা, তো একে 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 কিন্তু অনেক পরিক্রমাকারী এসে জুটলো। তো সে মন্দিরের যিনি পূজারী, মানে থাকার ঘরটি খুব সুন্দর। আর আমাদের পরিচিত, মানে উত্তর তীরে দফায় দফায় দেখা হয়েছিল অনেক সাধু বাবা, তারপরে পরিক্রমাকারী, তারাও এসে একে 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 জুটলো। তো রাত্রিবেলা সেখানে প্রায় 20 জন আমরা ছিলাম। তো তো যে সাধু বাবা, তিনি আবার খুব একটা এই পরিক্রমাকারীদের সঙ্গে আলাপও করলেন না, মিশলেন না। আর রাত্রিবেলা ভোজন বানানোর সময় তিনি উল্টো হিসেব নিলেন। মানে 2 দফে ভোজন ছিল বানানোর। এক হচ্ছে যারা খাদ্য গ্রহণ করবে, আর যারা উপবাসের আহার নেবে। তো উপবাসের আহারের লোকেই বেশি ছিল, তো তাদের জন্য অল্প বানানো হলো। আর রুটি সবজি বানানো হলো যাদের জন্য, মানে যারা উপবাস নেবে না, তারা কিন্তু সংখ্যায় অল্প, কিন্তু তাদের জন্য ডবল পরিমাণ। তো উল্টো নীতি। এইবার আমাদের পাতে জুটলো 1 হাতা করে ভগরের খিচুড়ি, যাই হোক, আর তার সঙ্গে একটু গুড়। তো ওই খেয়ে কোনো রকমে রাত কাটানো। আর এই আশ্রমে ছিল ভয়ানক মশা, বাপ রে বাপ, সারা রাত। হ্যাঁ, তো একটা রোগা পাতলা পরিক্রমাকারী ছিল, তো সে সারা রাত বাপরে বাপরে করেছে, তার চিৎকারে আরও ঘুমায়নি। আমার সৌভাগ্যবশত মাথার উপরে একটি ফ্যান ছিল কাছাকাছি, আর কম্বল মুড়ি দিয়েছিলাম আপাদ মস্তক। মশা খুব একটা কাটতে পারেনি, তবে গরমের মধ্যে এটা কম্বল মুড়ি দিয়ে শোয়া তো খুব কঠিন। তা সকালবেলা উঠে মজা করছি, তা সবাই এই মশা কামড়ানো নিয়েই মজা করছে। তো আমিও বললাম যে ওই রোগা মতো যে সাধু বাবা, ছেলেটি খুব ভালো। তো তো তাকে বললাম যে ও রাত্রিবেলা ওকে না মশাগুলো এমন কামড়েছে, ও স্বপ্ন দেখছিল যে মশাগুলো ওকে 4 হাত পা ধরে আকাশে নিয়ে চলে যাচ্ছে উড়িয়ে। হ্যাঁ, আর ও বাঁচাও বাঁচাও, আমাকে মেরো না, আমাকে নিয়ে যেও না, ইত্যাদি বলে চিৎকার করছে। সেই রকমই ছিল। তো গুজরাটের মধ্যে কিন্তু ভয়ানক মশার উৎপাত। আর দক্ষিণ তট পরিক্রমা করে উত্তর তটে গুজরাটে যখন ঢোকে, তখন তো অনেকটা গরম পড়ে যায়। তো সেটা আরও বেশি পরিক্রমাকারীদের একটা অসুবিধার সৃষ্টি করে। তো আজকের 8 তারিখ অল্প পথেই চলা হয়েছিল, এই মাত্র এই কৃষ্ণানন্দ আশ্রম আর সিংনাথ মহাদেব মন্দির। তো সিংনাথ বাবাকে দর্শন প্রণাম করে, তো এই আজকের দিনের স্মৃতি খুব যে আনন্দদায়ক তা বলা যাবে না। তবে মায়ের পথে যেমন সুখ দুঃখ সবই আসে, পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। আর আগেকার দিনে সাধু সন্তরা খালি পায়ে পরিক্রমা করত, তাদের পায়ে কাঁটা ঢুকতো, হ্যাঁ, কখনো ক্ষতবিক্ষত হতো। তো সেই অভিজ্ঞতা, আমি যেহেতু দক্ষিণ তীরে আমার ছেঁড়া চপ্পলটি ছেড়ে এসেছিলাম, তো এখানে দীর্ঘ পথ তো চপ্পল কিনতে পারিনি। তো আজকে 14 কিলোমিটার পথই, 14 কিলোমিটারের প্রায় অর্ধেক পথ আমার এই খালি পায়ে চলতে গিয়ে পায়ের তলায় ক্ষত হলো, রক্তপাত হলো। সেই অভিজ্ঞতার খানিকটা হলো। আর সবই হলো, একাদশীর ব্রত পালন হলো, হ্যাঁ, সিংনাথ দর্শন হলো, হ্যাঁ, কৃষ্ণানন্দ আশ্রমে সেখানে এসব জায়গা কিন্তু শৈলেন্দ্র নারায়ণের বর্ণনার মধ্যে আছে। সেগুলো মাঝে মধ্যে এই খাতা খুলে পড়ে নিচ্ছি, দেখে নিচ্ছি, আর মিলিয়ে মিলিয়ে যাচ্ছি। আমাদের সঙ্গী যাদের, তাদের বোঝাচ্ছি যে এইসব জায়গা দিয়ে আগে চলতো। তবে আগে মতো এখন তো গ্রামগঞ্জগুলো নেই, এখন গ্রামগঞ্জ অনেক ঘনবসতি হয়েছে। আগেকার দিনে এখানে ওই ঝাড়ি পথেই ছিল, হ্যাঁ, খুব বেশি কিছু ছিল না। তো এইটুকুই, হ্যাঁ, আজকের 8 তারিখের বর্ণনা। আগামীকাল বলবো দীর্ঘ পথ
এবং খুব সুন্দর সুন্দর মন্দির দর্শন, সেই সব গল্প নর্মদে হর।